বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধটি মূলত একটি বিড়ালের দুধ চুরির ঘটনাকে কেন্দ্র করে তৈরি। প্রবন্ধের মূল চরিত্র কমলাকান্তের গোয়ালিনী দুধ রেখে গেলে কমলাকান্ত সেটি খেয়াল করেননি। এর সুযোগে একটি বিড়াল দুধ খেয়ে নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে ধনী এবং দরিদ্রের জীবনযাত্রার পার্থক্য এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে বিদ্যমান বৈষম্যকে নিয়ে আলোচনা করা হয়। বঙ্কিমচন্দ্র বিড়াল প্রবন্ধে দুধ চুরি ঘটনাটিকে কেবল একটি ছোট ঘটনা হিসাবে দেখাননি, তিনি এর মাধ্যমে সমাজের বিভিন্ন দিক তুলে ধরেছেন। কমলাকান্ত, যিনি একজন ধনী ব্যক্তি, তার জীবনে এই ধরনের ঘটনা খুবই সামান্য, কিন্তু দরিদ্র মানুষের জন্য সামান্য দুধও তাদের জীবনযাত্রার জন্য গুরুত্বপূর্ণ। এই প্রবন্ধে দরিদ্রের জীবনযাত্রার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। প্রবন্ধের শেষ অংশে বিড়ালের দুধ চুরির ঘটনাটিকে কেন্দ্র করে একটি বিতর্ক তৈরি হয়। কেউ বিড়ালের দুধ চুরির সমালোচনা করে, আবার কেউ এটিকে সমর্থন করে। এই বিতর্কের মাধ্যমে বঙ্কিমচন্দ্র সমাজের বিভিন্ন মতবাদ এবং চিন্তাভাবনার প্রকাশ ঘটিয়েছেন। সমস্ত ছাত্রীদের আমি ভালোবাসা জানিয়ে, শুভকামনা জানিয়ে একাদশ শ্রেণীর একটি প্রবন্ধ বিড়াল, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, সেই বিড়াল প্রথমে আমি সারাংশটা বলে দিলাম। এইবার গল্পের প্রবন্ধের রচয়িতার নাম, মূল গ্রন্থের নাম, প্রকাশকাল ইত্যাদি বলবো। তারপরে পুরো প্রবন্ধটা পড়ব এবং বিশ্লেষণ করতে থাকব, ব্যাখ্যা করতে থাকব। চলো, একাদশ শ্রেণীর নতুন পাঠ্যসূচিতে প্রথম সেমিস্টারে একটি প্রবন্ধ অন্তর্ভুক্ত হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত বিড়াল প্রবন্ধটি। পাঠ্যপ্রবন্ধ বিড়াল, রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মূল গ্রন্থ কমলাকান্তের দপ্তর, প্রকাশকাল 1875। বিড়াল প্রবন্ধটি আমি পড়ব আর বিশ্লেষণ করব, ব্যাখ্যা করব। বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমি শয়নগৃহে চারপাইয়ের উপর বসিয়া হুঁকা হাতে ছিমাইতেছিলাম। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে। আহার প্রস্তুত হয় নাই, এজন্য হুঁকা হাতে নিমীলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ন হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কি না। এমতো সময় একটি ক্ষুদ্র শব্দ হইল, ম্যাও। তাহলে বক্তা শয়নগৃহে চারপাইয়ের ওপর বসিয়া, চারপাই মানে চারটে পায়াযুক্ত একটি আসবাবপত্রের উপরে তিনি বসে আছেন। তার হাতে কি আছে না হুঁকা হাতে হুঁকা টানছেন আর ঝিমোচ্ছেন মানে ঘুম নয়, ঝিমোচ্ছেন, ঘুম ভাব। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, এবং ঘরে কি হচ্ছে না, ঘরে আছে একটি মিটমিটে আলো। দেয়ালের উপর চঞ্চল ছায়া, এবার দেয়ালের উপরে ছায়া পড়েছে, সেই ছায়া চঞ্চল মানে স্থির নয়। প্রেতবৎ নাচিতেছে, প্রেতবৎ মানে ভূতের মতো নাচছে, প্রেত মানে ভূত, ভূতের মতো নাচছে। আহার প্রস্তুত হয় নাই, এজন্য হুঁকা হাতে নিমীলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে, তাহলে আহার প্রস্তুত হয়নি মানে খাবার প্রস্তুত হয়নি, এই জন্য হুঁকা হাতে নিমীলিত লোচনে মানে চোখ বোঝা অথচ খোলা, এইরকম আমি ভাবিতেছিলাম, মানে বক্তা ভাবছিলেন। কি ভাবছিলেন? আমি যদি নেপোলিয়ন হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কি না। বক্তা যদি নেপোলিয়ন বোনাপার্ট হতেন তবে ওয়াটারলু যুদ্ধ জিততে পারতেন কিনা সেটা ভাবছিলেন।
আমরা সকলেই জানি যে ইতিহাসে আছে নেপোলিয়ন বোনাপার্ট ওয়াটারলু যুদ্ধে পরাজিত হয়েছিলেন। যাই হোক, বক্তা কিন্তু ভাবছেন যে যদি যিনি নেপোলিয়ন হতেন তাহলে নিশ্চয়ই ওয়াটারলু জিততে পারতেন কি না। এই মতো সময় একটি ক্ষুদ্র শব্দ হইল ম্যাও। ঠিক এই সময় একটি আওয়াজ হলো, ক্ষুদ্র আওয়াজ। বক্তা বলছেন খুব ক্ষুদ্র শব্দ। সেটা কি না ম্যাও। চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়লত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে। প্রথম উদ্যমে পাষাণবধ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেয়া গিয়াছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেয়া যাইতে পারে না। বিশেষ অপরিমিত লোভ ভালো নহে। ডিউক বলিল ম্যাও। তাহলে বক্তা বলছেন চেয়ে দেখলেন কিন্তু কিছু বুঝতে পারলেন না যে শব্দটা কি, কোথা থেকে আসছে ইত্যাদি। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিরলত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে। তাহলে বক্তার প্রথমে কি মনে হয়েছিল? ওয়েলিংটন যিনি ওয়াটারলু যুদ্ধ করেছিলেন, সেই ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে মানে বিড়াল হয়ে বক্তার কাছে আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে, মানে আফিং ভিক্ষা করতে এসছেন। আফিং একটা নেশার বস্তু, যেটা খেলে নেশা, হালকা নেশা হয়। সেই আফিং খেয়েই বক্তা হুঁকা পান করতে করতে হুঁকা টানতে টানতে ঝিমোচ্ছিলেন। প্রথম উদ্যমে পাষাণবধ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে, তাহলে প্রথমেই তিনি পাষাণবধ মানে পাষাণের মতো কঠিন হবেন, হয়ে বলবেন, কি বলবেন? ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেয়া গিয়াছে। ডিউক মহাশয়কে এর আগে অনেক পুরস্কার দেয়া হয়েছে, যথেষ্ট পুরস্কার দেয়া হয়েছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেয়া যাইতে পারে না। এক্ষণে মানে এখন আর তাকে অতিরিক্ত পুরস্কার দেয়া যাবে না। বিশেষ অপরিমিত লোভ ভালো নহে। বিশেষত অপরিমিত মানে পরিমিত নয়, অপরিমিত মানে যা সীমা নেই সেরকম অপরিসীম লোভ ভালো নয়। ডিউক বলিল ম্যাও। ডিউক তখন কি বললেন? ম্যাও, মানে বিড়ালটি ম্যাও শব্দ করলো আর একবার। তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে, একটি ক্ষুদ্র মার্জার। প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদারস্বাদ করিয়াছে। আমি তখন ওয়াটারলুর মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত, অত দেখি নাই। এক্ষণে মার্জার সুন্দরী নির্জাল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখে এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুস্বরে বলিতেছেন ম্যাও। বলিতে পারি না, বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল। বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার প্রাণে চাইয়া ভাবিতেছিল, কেহ মরে বিল ছেঁচে, কেউ খায় কই। বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল। বুঝি বেড়ালের মনের ভাব, তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি, এখন বলো কি। তাহলে বক্তা চোখ চেয়ে ভালো করে দেখলেন যে ওয়েলিংটন নয়, একটি ক্ষুদ্র মার্জার মানে একটি ছোট বিড়াল। প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল, প্রসন্ন গোয়ালিনী বক্তার জন্য যে দুধ রেখে গিয়েছিলেন তাহা নিঃশেষ করিয়া উদারাস্বাদ করিয়াছে। নিঃশেষ করিয়া মানে এক টুকরো এক ফোঁটা ফেলে রাখিনি, উদারাস্বাদ মানে খেয়ে নিয়েছে। আমি তখন ওয়াটারলুর মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত, অত দেখি নাই। বক্তা তখন কি করছিলেন? ওয়াটারলুর যুদ্ধ করার জন্য ব্যূহ রচনা করছিলেন। ব্যূহ মানে প্রাচীর, প্রাচীর তৈরি করছিলেন যে কীভাবে যুদ্ধ করলে জয় করা যায়। এক্ষণে মার্জার সুন্দরী নির্জাল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুস্বরে বলিতেছেন ম্যাও। তাহলে এক্ষণে মানে এই সময় মার্জার সুন্দরী মানে বেড়াল সুন্দরী নির্জাল মানে যেটা যে দুধটা জাল দেয়া হয়নি, সেই দুধটা পান করে পরিতৃপ্ত হয়ে মনের সুখটা এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুস্বরে বলিতেছেন ম্যাও। হ্যাঁ, ম্যাও বলছে। বলিতে পারি না, বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল। তাহলে বক্তা বলছেন বুঝতে পারছি না যে তার ভিতর হয়তো ব্যঙ্গ ছিল। বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার প্রাণে চাইয়া ভাবিতেছিল, কেহ মরে বিল ছেঁচে, কেউ খায় কই। কেউ বিল ছেঁচে মরে যায় আর কেউ বুঝি কই খেয়ে ফেলে।
কেউ একজন পরিশ্রম করে আর পরিশ্রমের ফলটা কেউ একজন খেয়ে ফেলে। বিড়ালটা বুঝি সেটাই বলছে। বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল, মানে সেই ম্যাও শব্দ করে বিড়ালটা বক্তার মন বোঝার চেষ্টা করছিল। বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি, এখন কি বলো। বিড়াল বুঝি বলতে চাইছে তোমার দুধ তো খেয়েছি, এখন কি বলবে বলো, যদি কিছু বলার থাকে বলো। বলি কি, আমি তো ঠিক বলিতে পারিলাম না। দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার, দুহিয়াছে প্রসন্ন, অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই, সুতরাং রাগ করিতে পারি না। তাহলে বক্তা কমলাকান্ত বলছেন, আমি আর কি বলবো, আমি ঠিক বলতে পারছি না। দুধ তো আমার নয়, আমার বাপেরও নয়। দুধ কার? না মঙ্গলার। দুহিয়াছে কে? না প্রসন্ন। অতএব সে দুধে আমারও যা অধিকার, বিড়ালেরও তাই, সুতরাং রাগ করা যেতে পারে না। তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়ালে দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গা স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নহে। তাহলে একটা প্রথা আছে যে বিড়ালে যদি দুধ খেয়ে যায়, সেই বিড়ালকে তাড়াইয়া মারিতে যাইতে হয়, মানে তাড়াতে হয় আর মারতে যেতে হয়। বক্তা সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া, মানে সেই চিরাগত প্রথাকে তিনি অবমাননা করতে চান না, আর অবমাননা করলেই কুলাঙ্গার হয়ে যাবেন তিনি। তাই সেই কুলাঙ্গার শব্দটির সঙ্গে তিনি পরিচিত হতে চান না। তিনি, তার কাছে এটা বাঞ্ছনীয় নয়, মানে তার কাছে এটা চাওয়ারও নয়। কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলে উপহাস করে। বক্তা বলছেন, কি জানি মার্জারি যদি মানে এই বিড়ালটি যদি স্বজাতি মণ্ডলে, মানে তার যে জাতি, মানে বিড়াল জাতির মধ্যে যদি কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে, কমলাকান্তকে যদি কাপুরুষ বলে, তাহলে কি হবে। অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিদেহ, ইহা স্থির করিয়া সকাত চিত্তে হস্ত হইতে হুঁকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারি পতিয়া ধাবমান হইলাম। তাহলে কমলাকান্ত বলছেন, আমাকে কাপুরুষ প্রতিপন্ন করে মার্জারিদের জাতির মধ্যে গিয়ে, তাহলে আমি কি করব। সেজন্য তিনি কি করলেন, পুরুষের ন্যায় আচরণ করা স্থির করলেন। তাই জন্য তিনি সকাত চিত্তে হস্ত হইতে হুঁকা নামাইয়া, মানে হাত থেকে হুঁকাটা নামালেন, নামিয়ে অনেক অনুসন্ধানে, মানে অনেক খুঁজে এক ভগ্ন যষ্টি, মানে একটা ভাঙা লাঠি আবিষ্কৃত করিয়া সগর্বে, ভাঙা লাঠি খুঁজে পেয়ে তিনি কি করবেন, সগর্বে মার্জারি প্রতি ধাবমান হইলেন, মানে বিড়ালটাকে তাড়া করলেন। মার্জারি কমলাকান্তকে চিনিত, সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না, কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল। তাহলে মার্জারি কমলাকান্ত আর তার স্বভাবকে চিনত, সেই জন্য যষ্টি দেখেও, লাঠি দেখেও সে ভীত হওয়ার, মানে ভয় পাওয়ার কোনো লক্ষণ বা চিহ্ন প্রকাশ করলো না। কি করলো, শুধু কমলাকান্তের মুখের দিকে তাকিয়ে একটু হাই তুলে একটু সরে বসলো। বলিল, ম্যাও। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুঁকা লইলাম। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। তখন বিড়াল ম্যাও করাতে প্রশ্ন বুঝতে পারলেন। কে প্রশ্ন বুঝতে পারলেন? কমলাকান্ত। বুঝতে পেরে কি করলেন, লাঠিটা ত্যাগ করলেন, ত্যাগ করে মানে লাঠিটাকে রেখে দিলেন, দিয়ে পুনরায় শয্যায় আসিয়া, মানে পুনরায় বিছানাতে এসে হুঁকোটা নিলেন। নেওয়ার পরই তার দিব্যকর্ণ প্রাপ্ত হলো। দিব্যকর্ণ মানে দেবতাদের যে কর্ণ, যে কর্ণে অনেক কিছু শোনা যায়, হ্যাঁ, সেই দিব্যকর্ণ তিনি প্রাপ্ত হলেন। সেই দিব্যকর্ণ প্রাপ্ত হলে কি হয়, যে পশু পাখির সকল ভাষা, বিভিন্ন ধরনের সাংকেতিক ভাষাও বোঝা যায়। এখানেও তিনি মার্জারের বক্তব্য বুঝতে পারলেন। বুঝিলাম যে বিড়াল বলিতেছে, মারপিট কেন? স্থির হইয়া হুঁকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি। বক্তা কমলাকান্ত বলছেন যে তিনি বিড়ালের কথা বুঝতে পারলেন এবার, যেহেতু দিব্যকর্ণ হয়েছে।
বুঝতে পারলেন কি না? বিড়াল বলছে মারপিট কেন? হ্যাঁ, তোমরা মারপিট করছো কেন? স্থির হইয়া হুঁকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি। তুমি স্থির হয়ে বসো, হুঁকাটা হাতে নাও, নিয়ে একটু বিচার করে দেখো। এ সংসারে ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে, আমরা কিছুই পাইব না কেন? তোমরা সব কিছু খাবে আর আমরা কিছু পাবো না কেন? ক্ষীর, সর, দুগ্ধ, দুগ্ধ মানে দুধ, দধি, মৎস্য, মাংস সকল তোমরা খাবে আর আমরা কিছু পাবো না কেন? তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমরা মনুষ্য মানে তোমরা মানুষ আর আমরা বিড়াল, প্রভেদ কি? প্রভেদটা কোথায়? তোমরাও প্রাণী, আমরাও প্রাণী। তোমাদের ক্ষুধ পিপাসা আছে, আমাদের কি নাই? তোমাদের খিদে তেষ্টা আছে, আমাদের কি নেই? বিড়াল বলছে, দেখো বিড়াল বলছে যে তোমাদের খিদে তেষ্টা আছে, আমাদের কি নাই? তুমিও তো প্রাণী, আমরাও তো প্রাণী। তোমরা খাও, আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা খাইলেই তোমরা কোন শাস্ত্রানুসারে ঠ্যাঙ্গা লাঠি লইয়া মারিতে আইসো, তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না। হ্যাঁ, তোমরা খাও ঠিক আছে, কোনো আপত্তি নেই, আর আমরা খেতে চাইলে কি করো? শাস্ত্রানুসারে ঠ্যাঙ্গা লাঠি লইয়া, মানে ঠ্যাঙ্গামার লাঠি নিয়ে মারতে আসো কেন? আমি বহু অনুসন্ধান করেছি, কিন্তু এটা আমি খুঁজে পাইনি। বঙ্কিমচন্দ্র বলছেন যে বিড়ালের মুখ দিয়ে বলাচ্ছেন যে উঁচু শ্রেণীর মানুষেরা সব খায়, ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস, অথচ নিচু শ্রেণীর মানুষরা কিছুই পায় না। শোষণের কথা তিনি তুলে ধরেছেন এই লাইনগুলোর মধ্য দিয়ে। বিড়াল বলছে যে অনেক অনুসন্ধানে আমি এর কারণ খুঁজে পাই না, অর্থাৎ উচ্চ শ্রেণীর মানুষের হাতে সমস্ত কিছু আর নিম্ন শ্রেণীর মানুষের হাতে কিছুই নেই। তারা খাবার চাইলে কি হয়? লাঠি খায়। তোমরা আমার কিছু উপদেশ গ্রহণ করো। বক্তা বিড়াল কমলাকান্তকে বলছেন যে তোমরা আমার কিছু উপদেশ নাও। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখি না। বিজ্ঞ চতুষ্পদ, এখানে বিজ্ঞ চতুষ্পদ কে? না বিড়াল। তার কাছে শিক্ষা লাভ করতে বলছে, কাকে? কমলাকান্তকে। করলে কি হবে? তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখি না। যদি শিক্ষা লাভ করো তবে তোমাদের জ্ঞানের উন্নতি হবে, তাই নইলে কিন্তু তোমাদের জ্ঞানের উন্নতি হবে না। তোমাদের বিদ্যালয়ের সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিন এ কথাটি বুঝিতে পারিয়াছ। বিড়াল বলছে যে তোমাদের বিদ্যালয় সকল দেখে আমার এই মনে হচ্ছে যে তোমরা এতদিনে এ কথাটি বুঝতে পেরেছ। দেখো, শয্যাশায়ী মনুষ্য ধর্ম কি? পরোপকার। পরোপকারী পরম ধর্ম। এই দুধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে। তোমার আরোহিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল, অতএব তুমি সেই পরম ধর্মের ফলভোগী। আমি চুরি করি নাই, আর যাহা করি আমি তোমাদের ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়। তাহলে বিড়াল বলছে, দেখো শয্যাশায়ী মানুষের ধর্ম কি না? পরোপকার। পরোপকার করাই হচ্ছে পরম ধর্ম। এই দুধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে, মানে এই দুধটুকু খেয়ে বিড়ালটির উপকার হয়েছে। তোমার আহরিত দুগ্ধেই পরোপকার সিদ্ধ হইল, অতএব তুমি সেই পরম ধর্মের ফলভোগী। আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। তাহলে আমি দুধটুকু চুরি করেছি, খেয়েছি, আমার উপকার হয়েছে, তাতে কি হলো? তোমার ধর্ম পালন হলো। আমি চুরি করে খাই আর যা করে খাই, এর ফল কি না? তোমার ধর্ম সঞ্চয়। তাহলে তোমার ধর্ম আমি সঞ্চয় করে দিয়েছি, তোমার ধর্মীয় কাজ আমি পালন করে দিয়েছি, সেটা আমি চুরি করেই হোক আর যেভাবেই হোক। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়। অতএব তোমার কি উচিত? না আমাকে না মেরে আমার প্রশংসা করো, কেননা আমি তোমার ধর্মের সহায় হয়েছি, আমি তোমার ধর্মীয় কাজগুলো করে দিয়েছি। দেখো, আমি চোর বটে, কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলে কে চোর হয়? দেখো, যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তাহারা অনেকে চোর অপেক্ষা অধার্মিক। তাহলে কি বলছেন বেড়াল? যে দেখো, আমি চোর বটে, কিন্তু আমি কি সাত করে চুরি করছি? সাত করে কি চুরি করে খেয়েছি? আমি যদি খেতে পেতাম তাহলে কি আমি চুরি করতাম?
বলেছে যে খাইতে পাইলে কে চোর হয়? কেউ যদি খেতে পায় সে কি চুরি করবে? করবে না। আমি খেতে পাই না তাই চুরি করেছি। দেখো, যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক। যারা বড় বড় সাধু বলেন নিজেদেরকে, তারা চোরের নাম শুনলে শিউরে ওঠেন। কেন? তারা নাকি চোরের থেকেও অধার্মিক। তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না। তারা কেন চুরি করেন না? তার কারণ হিসাবে বিড়াল বলছে যে তাদের প্রয়োজন নেই, তাই জন্যই তারা চুরি করে না। কিন্তু তাহাদের প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না, কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই চোরে চুরি করে। কেন না? তাদের প্রচুর টাকা পয়সা আছে, তবু তারা প্রয়োজনীয় ধন থাকতেও চোরের প্রতি কোনো মুখ তুলে চায় না। হ্যাঁ, চোরেরকে সাহায্য করে না, তাই জন্যই তো চোরে চুরি করে। অধর্ম চোরে নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। তাহলে চোরের অধর্ম হয়নি, এতে চুরি করে অধর্ম হয়নি। অধর্ম হয়েছে কার? না, কৃপণ ধনীর। সে কী করে? প্রচুর টাকা সঞ্চয় করে রাখে। হ্যাঁ, চোরের মতো যারা অসহায় তাদেরকে সাহায্য করে না। তাহলে চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী। চোর দোষী মানছি, কিন্তু কৃপণ ধনী যে প্রচুর টাকা পয়সা জমিয়ে রেখেছে, তার সেই টাকা পয়সা কোনো কাজেও লাগে না, তবু সে সঞ্চয় করে। তাহলে এই টাকা পয়সার মধ্যে কিছু তো চোরকে দিলে চোরের উপকার হতো, কিন্তু তাও করে না। তাই জন্য বিড়াল বলছে চোর অপেক্ষা ধনী, কৃপণ ধনী তার থেকেও শতগুণে দোষী। চোরের দণ্ড হয়, চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন? বিড়াল প্রশ্ন করেছে যে চোরের দণ্ড হয়, চুরি করার জন্য তাকে শাস্তি পেতে হয়। দণ্ড মানে শাস্তি পেতে হয়। কিন্তু চুরির যে মূল কারণ কৃপণ, যে ধনগুলোকে সঞ্চয় করে রেখে দিয়েছে কিন্তু কোনো কাজে লাগায় না, তাহলে তার কিন্তু কোনো দণ্ড হয় না কেন? দেখো, আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই, কেউ আমাকে মাছের কাঁটাখানাও ফেলিয়া দেয় না। মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। দেখো একবার, আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করে বেড়াই, কিসের জন্য? একটু খাওয়ার জন্য। কি খাই? না, মাছের কাঁটা। সেই মাছের কাঁটা যদি কেউ ফেলে দেয়, উচ্ছিষ্ট, মাছের কাঁটা হচ্ছে উচ্ছিষ্ট কেউ যদি ফেলে দেয়, তাহলে তার অপকার তো হয় না, আমার উপকার হয়। হ্যাঁ, উপরন্তু তারা কী করে? মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলে দেয়, আমাকে দেয় না। জলে ফেলে দেয়, তবু আমাকে দেয় না। হ্যাঁ, এরকম কৃপণ ধনী যদি তার প্রচুর ধন সঞ্চয়ের যদি একটা অংশ, একটুর অংশ যদি আমাকে দিত, তাহলে আমাকে আর আজকের মতো চুরি করে খেতে হতো না। তোমাদের পেট ভরা, আমার পেটের ক্ষুধা কী প্রকারে জানিবে? তোমাদের পেট তো ভরা আছে, তাহলে আমার যে খিদে পেয়েছে তোমরা কী করে জানবে? জানার তো কোনো উপায় নেই, তোমরা তো জানতেও চাও না যে আমার পেটে খিদে আছে, আমাকে দেওয়া উচিত। হায়, দরিদ্রের জন্য ব্যতীত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে? বিড়াল প্রশ্ন করেছে যে দরিদ্রের জন্য যদি তোমরা ব্যতীত হতে, দরিদ্রদের যদি কিছু দিতে, তাহলে কি তোমাদের অগৌরব হতো? হতো না। কিন্তু তা করো না। তোমরা কি করো? দরিদ্রের কথা মনেও আনো না। আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যতীত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই। আর আমার মতো দরিদ্রের ব্যথায় যদি তুমি ব্যতীত হও, তাহলে তোমার কাছে সেটা লজ্জার। হ্যাঁ, সেই জন্যই হয়তো তোমরা দরিদ্রের দিকে তাকাও না। যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা। ফাঁপড়ে পড়ে রে, রাত্রে ঘুমায় না, সকলেই পরের ব্যথায় ব্যতীত হইতে রাজি। তবে ছোট লোকের দুঃখে কাতর, ছি, কে হইবে? তাহলে বিড়াল বলছে যে লোকটা অন্ধকেও এক মুঠো দেয় না, সেই লোকটাই যদি রাজা ফাঁপড়ে পড়ে, মানে রাজা যদি বিপদে পড়ে, তাহলে কিন্তু তার মাথা ব্যথা হয়, তার সারা রাত ঘুম আসে না। আর যে রাজা বিপদে পড়েছে, কি করে রাজা উদ্ধার পাবে, এইসব ভাবনায় ব্যথিত হয়ে ঘুমাতে পারে না। কিন্তু যে ছোট লোক, তার দুঃখে কেউ কাতর হয়, তার দুঃখে কেউ কাঁদে না। ছি, কাঁদলে তো কী হতে হবে? লজ্জার কারণ হতে হবে। হ্যাঁ, সেই লজ্জার কারণ কে হবে? সেই জন্য বিড়াল বলেছে তবে ছোট লোকের দুঃখে কাতর, ছি, কে হইবে? হ্যাঁ, তাই জন্য ছোট লোকের দুঃখের কাতর কে হইবে? কেউ হবে না। যতই কেন চেষ্টা করা হোক না কেন, কেউ ব্যথার দুঃখে, গরিব লোকের দুঃখে, ছোট লোকের দুঃখে কাতর হতে চায় না, ছোট লোককে সাহায্য করতে পর্যন্ত চায় না। তাহলে সেই ছোট লোক খাওয়ার জন্য চুরি করবে না তো কী করবে? অবশ্যই চুরি করবে।
দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়ালঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি কি তাহাকে ঠ্যাঙা লইয়া মারিতে আসিতে, বরং জোড়হাত করিয়া বলিতে আর একটু আনিয়া দিব, তবে আমার বেলা লাঠি কেন? যদি অমুক শিরোমণি মানে উঁচু দরের মানুষ কি অমুক ন্যায় অলঙ্কার তখনকার দিনের বিশাল বড় বড় মানুষদের কথা এখানে বিড়ালটি বলেছেন। তাহলে সেই যে বড় বড় লোক যদি আসতেন তোমার দুধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি কি তাকে ঠ্যাঙ্গা লইয়া মারিতে আসিতে, তখন কি তুমি তাদের লাঠি নিয়ে মারতে আসতে, বরং জোড়হাত করিয়া বলিতে আর একটু আনিয়া দিব, তবে আমার বেলায় লাঠি কেন? তখন তো তুমি তাদের ক্ষেত্রে বলতে যে ও আসুন আসুন আর একটু দেবো কি, হ্যাঁ জোড়হাত করে একদম বাবু বাবু করে বলতে আর একটু দেবো কি, কিন্তু আমার বেলা কেন? তাহলে আমার বেলা তুমি লাঠি আনছো কেন? কেন না আমি গরিব লোক, আমি খেতে পাই না, আমি চোর, সেই জন্য তুমি লাঠি আনছো। ওই আমার দিকে তো কোনো দিন দেখো না যে দরিদ্রদের কী অবস্থা। তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক, পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? তা তো নয়। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, দরিদ্রের ক্ষুধা কেউ বোঝে না। বিড়াল খুব সুন্দর একটি কথা বলেছেন যে তবে আমার বেলা লাঠি কেন? তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক, তাহারা অতি পণ্ডিত ব্যক্তি, খুব মান্য লোক, উঁচু স্তরের লোক, হ্যাঁ তা পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? বিড়াল জিজ্ঞাসা করেছেন যে পণ্ডিত বা মান্য বলে বলে কি তার পেটে ক্ষুধা আমাদের থেকে বেশি, খিদে কি তাদের অনেক বেশি? তা তো নয়, তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। খুব ভালো একটা কথা বললেন এখানে বিড়াল, যে তেলা মাথায় তেল দেওয়া অর্থাৎ যারা বড় লোক তাদের মাথায় তেল দেওয়া অভ্যাস, মানুষ জাতির একটা অভ্যাস যে বড় লোকেদের তেল দেওয়া, আর ছোট লোক হলে দরিদ্রের ক্ষুধা কেউ বোঝে না, আর দরিদ্র লোকের খিদে তৃষ্ণা আছে এগুলো কেউ বোঝে না। যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো, আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে, চোর বলিয়া তাহার দণ্ড করো। ছি ছি। তাহলে যে যাকে খেতে বললে বিরক্ত হয় তার জন্য তুমি বিশাল ভোজের আয়োজন করো, হ্যাঁ বড় বড় মানুষদের জন্য প্রচুর প্রচুর খাবার আয়োজন করো, আর আমরা যারা খিদের জ্বালায় অস্থির হয়ে যাই, তোমরা না ডাকলেও চলে আসি, খেয়ে ফেলি, তাদের কি করো? চোর বলে শাস্তি দাও। ছি, তোমাদের লজ্জা করা উচিত। দেখো আমার দিকে দশা দেখো, দেখো প্রাচীরে প্রাচীরে প্রাঙ্গণে প্রাঙ্গণে প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করিয়া আমরা চারিদিক দৃষ্টি করিতেছি, কেহ আমাদিগকে মাছের কাঁটাখানা ফেলিয়া দেয় না। তাহলে দেখো যে আমরা প্রাচীরে প্রাচীরে প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাচীরে প্রাচীরে মানে ঘরের চারিদিকে যে প্রাচীর দেওয়া থাকে সেই প্রাচীরে, প্রাঙ্গণে মানে উঠোনে, আর প্রাসাদে মানে বড় বড় প্রাসাদের গায়ে কি করছি আমরা? ম্যাও ম্যাও করিয়া চারিদিকে দৃষ্টি করিতেছি, কেহ আমাদিগকে মাছের কাঁটাখানাও ফেলিয়া দেয় না। তাহলে অল্পতেই আমরা সন্তুষ্ট, কিন্তু সেই উচ্ছিষ্ট মাছের কাঁটাও কেউ ফেলে দেয় না। যদি কেউ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল, গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর বা মূর্খ ধনীর কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি। তাহলে বিড়াল আর একটা খুব সুন্দর কথা বলছেন, যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল, মানুষ তো বিড়াল পোষে, সোহাগের বিড়াল, সেই সোহাগের বিড়ালে কি করা হয়? প্রচুর যত্ন আত্তি করা হয়, তাকে উচ্ছিষ্ট খাবার দেওয়া হয় না, ভালো ভালো খাবার দেওয়া হয়। আর গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর, কোনো বৃদ্ধ যদি যুবতী ভার্যা মানে যুবতী স্ত্রী, কোনো বৃদ্ধের যদি যুবতী স্ত্রী থাকে, তাহলে সেই স্ত্রীর সহোদর মানে শ্যালক, তার আদর যত্ন প্রচুর, হ্যাঁ সেই সহোদর যদি হতে পারতাম, বৃদ্ধের ভার্যার সহোদর মানে বৃদ্ধের নবপরিণীতা যুবতী স্ত্রীর ভাই হতে পারতাম, তাহলে কি হতো? প্রচুর আপ্যায়ন ঘটত। অথবা মূর্খ ধনীর কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিতাম, তাহলে মূর্খ যে ধনী তার জন্য যদি শতরঞ্জ খেলোয়াড়ের মতো হয়ে থাকতে পারতাম, তাহলে কি হতো? তাহলে পুষ্টি হতো, তবেই তার পুষ্টি, মানে তবে ভালো ভালো খাবার আসতো।
তাহার লেজ ফুলে গায়ে লোম হয়, এবং তাহাদের রূপার ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে। তাহলে সেই গৃহপালিত মার্জারটির গায়ে লোম জন্মায়, লেজ ফুলে ওঠে, আর কি হয় না, রূপের ছটা দেখে অনেকে কবি হইয়া পড়ে, অর্থাৎ সুন্দরের জয়গান গাইতে থাকে সকলে। আর আমার দিকে দশা দেখো, আহারা ভাবে উদর কৃশ, অস্থি পরিদৃশ্যমান, লাঙ্গুল বিনত, দাঁত বাহির হইয়াছে, জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে, অবিরত আহারা ভাবে ডাকিতেছি, ম্যাও ম্যাও, খাইতে পাই না। আর আমাদের দশা দেখো, যে আমাদের খাবারের অভাবে উদর কৃশ মানে পেট ঢুকে গেছে, অস্থি পরিদৃশ্যমান, হাড় দেখা যাচ্ছে, লাঙুল বিনত লেজ ঝুলে আছে, দাঁত বাইর হইয়াছে, দাঁত বেরিয়ে গেছে, জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে মানে জিভ ঝুলে গেছে খাবারের অভাবে, অবিরত আহারাভাবে ডাকিতেছি, ম্যাও ম্যাও, খাইতে পাই না। অবিরত খাবারের জন্য ডেকে যাচ্ছি, কিন্তু খাবার কেউ দিচ্ছে না। দরিদ্রদের খাবার কেউ দিতে চায় না, উচ্ছিষ্ট খাবারও তারা জলে ফেলে দেয়। আমাদের কালো চামড়া দেখে ঘৃণা করিও না, এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে। তাহলে আমাদের এইরকম কালো চামড়া দেখে আমাদের ঘেন্না করো না, এই পৃথিবী যে মৎস্য মাংস অর্থাৎ খাবারে আমাদেরও অধিকার আছে, খাইতে দাও নইলে চুরি করিব। আমাদের কৃষ্ণচর্ম শুষ্ক মুখ ক্ষীণ সকরুণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদের কি দুঃখ হয় না? তাহলে আমাদের খেতে দাও, নাহলে কি করব, চুরি করব। তাছাড়া চুরি করা ছাড়া আর কিছু ভাবে আমরা খাবার জোগাড় করতে পারছি না। অতএব তোমরা দাও। আমাদের কৃষ্ণচর্ম শুষ্ক মুখ ক্ষীণ সকরুণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদের কি দুঃখ হয় না? তাহলে আমাদের যে দশা, চামড়া কালো হয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে, ক্ষীণ সকরুণ আওয়াজ বেরোচ্ছে ম্যাও ম্যাও, এ শুনে কি তোমাদের দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই? চোরের দণ্ড আছে, মানে চোরকে শাস্তি দেওয়া হয়, আর যে নির্দয় তাকে কেন শাস্তি দেওয়া হবে না? তারও তো শাস্তি হওয়া উচিত। চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই? খুব ভালো বলল বেড়াল, যে চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই? যে যে নির্দয়, যে সব কিছু সঞ্চয় করে রাখে, কৃপণ ধনী, তার কেন ক্ষয় হবে না, দণ্ড হবে না, শাস্তি হবে না? আর চোর যার নেই, তা তবেই তো সে চুরি করে। দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? দরিদ্র যে গরিব, তার আহার সংগ্রহ করার জন্য সে চুরি করছে, তার জন্য তাকে দণ্ড পেতে হচ্ছে। কিন্তু যে ধনী, কৃপণ ধনী, যে শুধু ধনসম্পত্তি শুধু জমিয়ে রাখে, কোনো কাজে লাগায় না, সেই কৃপণ ধনীর দণ্ড নেই কেন? জিজ্ঞাসা করছে বেড়াল। কাকে জিজ্ঞাসা করছে? কমলাকান্তকে। তুমি কমলাকান্ত দূরদর্শী, কেননা আফিংখোর, তুমিও কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্র চোর হয়? বিড়াল বলছে যে তুমি তো কমলাকান্ত, দূরদর্শী একজন মানুষ, তা তুমি যখন আফিং খাও তুমি অনেক কিছু দেখতে পাও, তাই তুমি দেখতে পাও না কেন যে ধনীর দোষেই দরিদ্র চোর হয়? ধনীদের দোষেই দরিদ্র চোর হয়। ধনীরা সমস্ত সঞ্চয়, ধনসম্পত্তি সঞ্চয় করে রাখে, এই সঞ্চয়ের জন্য গরিবরা খেতে পায় না, তাই জন্যই তো গরিবরা চোর হয়। 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজন 500 লোকের আহার্য সঙ্গ করিবে কেন? আবার পড়ছি লাইনটা শোনো। 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? 5 দরিদ্র, 500 দরিদ্র, একজন দুজন নয়, 500 দরিদ্রকে বঞ্চিত করছে একজন ধনী। তাহলে তার দণ্ড হবে না কেন? যদি করিল, তবে সে তাহার খাইয়া যাহা বহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন? যদি করিল, তবে সে তাহার খাইয়া যাহা বাহিয়া পড়ে, মানে যদি সে বঞ্চিত করলো, তারপরে খাওয়ার পরে যেটা বাহিয়া পড়ে, মানে যেটা বাইরে পড়ে থাকে উচ্ছিষ্ট, তাহা দরিদ্রকে দিবে না কেন?
তাহলে উচ্ছিষ্টকে দরিদ্রকে দেবে না কেন? তার তো সব আছে, সঞ্চয় আছে, বিশাল ধনী সে, তারপরেও তার যে উচ্ছিষ্ট তাও দেবে না? যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে। কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য পৃথিবীতে কেহ আসে নাই। বিড়াল বলছে যদি না দেয় তাহলে চুরি করেই খাবে। হ্যাঁ, এখানে এই পৃথিবীতে এসেছে মানুষ মরে যাওয়ার জন্য নয়, অনাহারে মরার জন্য নয়। আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, থামো থামো মার্জার পণ্ডিত, তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক। তাহলে আমি কমলাকান্ত আর সহ্য করতে পারলাম না, বললাম থামো থামো হে মার্জার পণ্ডিত, বিড়াল পণ্ডিত, তুমি এবার থামো, তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক, মানে সমাজভিত্তিক কথাবার্তা। সমাজ বিশৃঙ্খলার মূল্য যদি সমাজ বিশৃঙ্খলার মূল আবার বলছি, সমাজ বিশৃঙ্খলার মূল যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায়, অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেহ আর ধন সঞ্চয় যত্ন করিবে না, তাহাতে সমাজে ধনবৃদ্ধি হইবে না। তাহলে কমলাকান্ত বলছেন সমাজ বিশৃঙ্খলার মূল তুমি বলছো, যদি যার যত ক্ষমতা সে তত যদি ধন সঞ্চয় না করে তাহলে সমাজে ধনবৃদ্ধি হবে কি করে? হ্যাঁ, এটা বুঝছো না কেন যে সমাজের ধনবৃদ্ধি দরকার, নাহলে সমাজ কিভাবে শক্তিশালী হবে? মার্জার বলিল, না হইলে তো আমার কি, সমাজে ধনবৃদ্ধির অর্থ ধনীর ধনবৃদ্ধি, ধনীর ধনবৃদ্ধি হইলে দরিদ্রের কি ক্ষতি? মার্জার বলছে হইলে হবে, না হলে না হবে, আমার তাতে কি? সমাজে ধনবৃদ্ধি হওয়া মানে ধনীর ধনবৃদ্ধি হওয়া, আর ধনবৃদ্ধি হওয়া মানে দরিদ্রের ক্ষতি নয় কি? আমি বোঝাইয়া বললাম যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। আমি অনেক বুঝিয়ে বললাম যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের কখনো উন্নতি হতে পারে না। বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব? খুব ভালো কথা বলেছে বিড়াল। হ্যাঁ, বিড়াল রাগ করে বলছে আমি যদি দরিদ্র খেতে না পাই তাহলে সমাজের উন্নতি থেকে আমি কি হবে, উন্নতি নিয়ে আমি কি করব? বিড়ালকে বুঝানো দায় হইল। যে বিচারক বা নৈয়ায়িক কস্মিন কালে কেউ তাকে কিছু বুঝাইতে পারে না। এ মার্জার সুবিচারক এবং সুতার্কিকও বটে, সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে। অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন, অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। বিড়ালকে বোঝানো দায় হয়ে গেল। হ্যাঁ, যে বিচারক বা নৈয়ায়িক মানে যে কিছু বুঝতে চায় না তাকে কিন্তু কস্মিন কালেও বোঝানো সম্ভব নয়। তাছাড়া এই মার্জার হচ্ছে সুবিচারক এবং সুতার্কিক। সুবিচারক মানে বিচার করতে পারে, সুতার্কিক মানে সুন্দর তর্ক করতেও পারে, তাকে সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে, তার না বুঝবার জন্য অধিকার আছে। অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম। বক্তা কমলাকান্ত বলছেন আমি রাগ করলাম না, রাগ না করে বললাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন, অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। হ্যাঁ, দরিদ্রের কোনো প্রয়োজন না থাকতে পারে, কিন্তু চোরের শাস্তি দেওয়া প্রয়োজন। কাদের জন্য? না, ধনীদের জন্য। ধনীদের জন্য হলেও কি করা উচিত? শাস্তি বিধান করা উচিত, শাস্তি বিধান করা কর্তব্য। মার্জারি মহাশয়া বলিলেন, চোরকে ফাঁসি দাও, তাহাতে আমার আপত্তি নাই, কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো। যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে 3 দিবস উপবাস করিবেন। তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দেবেন। তাহলে মার্জারি মহাশয়া বললেন, একটা নিয়ম বলছেন কি, যে চোরকে ফাঁসি দেওয়ার আগে যে বিচারক বিচার করছিলেন তাকে কিন্তু 3 দিন উপবাস করে থাকতে হবে। তিনি যদি চুরি করে খেতে ইচ্ছা না করে তাহলে ফাঁসি দিতে পারবেন, না হলে পারবেন না। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে 3 দিবস উপবাস করিয়া দেখো, তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো
তবে আমাকে ঠাঙাইয়া মারিও, আমি আপত্তি করিব না। তাহলে তুমি তো আমাকে লাঠি নিয়ে মারতে গিয়েছিলে, বিড়াল বলছে, কমলাকান্ত তুমি তো আমাকে লাঠি নিয়ে মারতে গিয়েছিলে, তুমি এক কাজ করো, তুমি আজ থেকে 3 দিন উপবাস করে দেখো, অদ্য হইতে মানে আজ থেকে তুমি 3 দিবস মানে 3 দিন উপবাস করে দেখো, তুমি যদি ধরা না পড়ো, কোথায় না নসীনবাবুর ভাণ্ডার ঘরে যেখানে খাবার থাকে, সেখানে যদি ধরা না পড়ো তবে আমাকে ঠ্যাঙাইও, তবে আমাকে মারো, তাহলে আমার কোনো আপত্তি থাকবে না। বিজ্ঞ লোকের মত এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। আমি সেই প্রথানুসারে মার্জারকে বলিলাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা, ইহার আন্দোলনেও পাপ আছে, তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। তাহলে বক্তা কি বলছেন? বক্তার কমলাকান্ত বলছেন, যখন বিচারে পরাস্ত হতে হয় তখন গম্ভীরভাবে উপদেশ দিতে হয়। আমিও কি করলাম, প্রথানুসারে মার্জারকে বললাম যে সকল যে কথা তুমি বলছো এগুলো নীতিবিরুদ্ধ কথা, এসব তুমি ত্যাগ করো, ত্যাগ করে ধর্মাচরণে মন দাও, মানে ধর্ম করো, ধর্মকর্ম করো, এসব কথা বলো না। তুমি যদি চাহো তবে পাঠার্থে তোমাকে আমি নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি, আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে, আর কিছু না হোক আফিঙ্গের অসীম মহিমা বুঝিতে পারিবে। তাহলে বিড়ালকে কমলাকান্ত বলছেন যে তুমি যদি চাও তোমাকে পাঠ করার জন্য নিউম্যান ও পার্কারের গ্রন্থ আমি দিতে পারি, আর যদি চাও কমলাকান্তের দপ্তরও দিতে পারি, তুমি এটা পড়ো, পড়লে আফিঙ্গের অসীম মহিমা বুঝিবে। আফিঙ্গ মানে আফিংয়ের যে মহিমা সেটা তুমি বুঝতে পারবে। এক্ষণে সস্তানে গমন করো, প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে, জলযোগের সময় আসিও, উভয় ভাগ করিয়া খাইব। তাহলে এখন তুমি সস্তানে যাও, কালকে এসো, প্রসন্ন কাল কিছু ছানা দেবে বলে গেছে, তুমি তাহলে জলযোগের সময় এসো, দুজনে ভাগ করে খেয়ে নেবো। অদ্য আর কাহারও হাঁড়ি খাইও না, বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীর হও তবে পুনর্বার আসিও, এক সরিষা ভোর আফিঙ্গ দিব। এখন আর কার বাড়ি গিয়ে হাঁড়ি ভেঙো না, হাঁড়ি খেও না। নিতান্ত যদি আরও বেশি খিদে পায় তাহলে একটু আর একবার এসো, তোমাকে এক সরিষা ভোর আফিঙ্গ দিব, মানে আফিং দেওয়ার কথা বললেন। মার্জার বলিল, আফিঙ্গের বিশেষ প্রয়োজন নাই, তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে। মার্জার বলিল যে আমার আফিং দরকার নেই, হাঁড়ি খাওয়ার কথা যে বলছো সেটা দেখব, খিদে অনুসারে বিচার বিবেচনা করব। মার্জার বিদায় হইল। একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। তাহলে একটা পতিত আত্মাকে তিনি, মার্জার বিদায় হইল মানে বিড়াল বিদায় নিল, আর তখন কমলাকান্ত ভাবছেন যে একটা পতিত আত্মাকে উদ্ধার করেছেন, তিনি অন্ধকার থেকে আলোতে এনেছেন, এটা ভেবে তার বড় আনন্দ হতে লাগলো। একাদশ শ্রেণীর পাঠ্যক্রমের কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া বিড়াল প্রবন্ধটি পাঠ করলাম। এটি আর একবার বলি যে পাঠ প্রবন্ধ বিড়াল, রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মূল গ্রন্থের নাম কমলাকান্তের দপ্তর, প্রকাশকাল 1875। এইবার কিছুটা সারাংশ বলার চেষ্টা করি। প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম সেরা রচনা হলো কমলাকান্তের দপ্তর। এই গ্রন্থের প্রতিটি প্রবন্ধই অনবদ্য, আপাত দৃষ্টিতে লঘু রসের রচনা মনে হলেও এক একটি প্রবন্ধে সমাজের গুরুগম্ভীর সমস্যাগুলোর উপর আলোকপাত করা হয়েছে। বিড়াল প্রবন্ধের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলাকান্তের দপ্তর গ্রন্থের অন্যতম শ্রেষ্ঠ রচনা হলো বিড়াল। কমলাকান্ত একজন চালচুলোহীন মানুষ। নসিবাবুর বৈঠকখানায় তিনি থাকেন। তিনি অল্প স্বল্প আফিমের নেশা করেন এবং আশ্চর্যের বিষয় হলো নেশা করার পর তিনি কখনো দিব্যদৃষ্টি লাভ করেন, আবার কখনো দিব্যকর্ণ প্রাপ্ত হন। একদিন রাতে কমলাকান্ত হুঁকা হাতে নিয়ে ঝিমোচ্ছিলেন, এমন সময় একটি বিড়াল ডেকে উঠল, ম্যাও। কমলাকান্ত দেখেন প্রসন্ন তার যে দুধ রেখে গিয়েছিল বিড়ালটি তা খেয়ে ফেলেছে। তিনি একটি ভাঙা লাঠি নিয়ে বিড়ালের কাছে গেলেন, কিন্তু বিড়ালটি তাতে ভয় পেল না। উপরন্তু বিড়ালটি তাকে উপদেশ দিতে শুরু করলো। যেহেতু তিনি আফিম খেয়েই ছিলেন তাই দিব্যকর্ণ দিয়ে বিড়ালের কথাগুলি শুনতে পেলেন। বিড়ালের মতে চোর চুরি করে পেটের দায়ে, চুরি করা যদি অপরাধ হয় তবে তার জন্য চোর চুরি করতে বাধ্য হয়।
সেই কৃপণ ধনী লোকেরও সমান শাস্তি হওয়া উচিত। এইভাবে বিড়ালটি আমাদের সমাজে দরিদ্রের প্রতি ধনীর বঞ্চনাকে তুলে ধরেছে। এটা হলো সার অংশ।